একটি মাত্র উপনির্বাচনে হেরেছে বিজেপি, আর তাতেই অমাবস্যার চাঁদের দেখা পেয়ে নাচতে শুরু করেছে বিরোধীরা। মোদী সরকারের শেষের শুরু নাকি হয়ে গেল। 3 রাজ্যের উপনির্বাচনের ফল ঘিরে দিবাস্বপ্ন দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দেশের 3টি রাজ্যের 3টি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে 2টিতেই জয় ছিনিয়ে নিয়েছে বিরোধীরা। বিহারের বহুল চর্চিত বাঁকিপুর আসনটিতে জয়ী হয়েছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ইস্তফা দেওয়ায় ওই আসনটি খালি হয়েছিল। গত বছর ডিসেম্বরে বিহার বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি, কিন্তু নিজে ভোটে লড়েননি প্রশান্ত কিশোর। তার দলও গোটা রাজ্যে একটিও আসন জিততে পারেনি। অবশেষে উপনির্বাচনে শিকে ছিঁড়েছে বিড়ালের ভাগ্যে। বিজেপি সভাপতির আসনে দলের এই পরাজয় দেখেই ঝাঁপিয়ে পড়েছে বিরোধী ব্রিগেড। যেন রাজ্য দখল হয়ে গেছে। সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসের মতো দলগুলির নেতা সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় এক সুরে চেঁচাতে শুরু করেছে আগামী লোকসভা নির্বাচনে নাকি মোদী সরকারের বিদায় একেবারে সুনিশ্চিত। তবে বাস্তব অভিজ্ঞতা আর অতীত ইতিহাস বলে এই রাজনৈতিক উল্লাস কেবলই নিজের ব্যর্থতা লুকোনোর ব্যর্থ চেষ্টা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণতন্ত্রের শিকড় কতটা গভীরে এই উপনির্বাচনে তার জ্বলন্ত প্রমাণ। সেখানে নির্বাচন কমিশনের আধা সেনা মোতায়েন করে ভোট করাতে হয় না, কারচুপি বা রক্তপাত হয় না। বিরোধী দলগুলি অবাধে প্রার্থী দেয়, প্রচার করে এবং সাধারণ মানুষ ভয়হীনভাবে নিজের পছন্দ মতো ভোট দেয়। এই অবাধ ব্যবস্থার কারণেই দেশ জুড়ে উপনির্বাচনে বিজেপির জয়ের হার প্রায় 70 থেকে 75%। আর উল্টো দিকে পশ্চিমবঙ্গ গত 15 বছরে উপনির্বাচনে সাধারণ মানুষকে তো ভোটই দিতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সাগরদিঘি উপনির্বাচনে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কংগ্রেসের বাইরন বিশ্বাস জয়ী হলেও কয়েক মাসের মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে তাকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি বাইরনের উপর চাপ সৃষ্টি করতে সাগরদিঘিতে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন মমতার সরকার। এই হলো তৃণমূলের গর্বের গণতন্ত্র। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে উপনির্বাচন কখনোই মূল নির্বাচনের মাপকাঠি হতে পারে না। 2014 সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ছিল সবচেয়ে বড় পরীক্ষা। 2016 নভেম্বরে প্রধানমন্ত্রীর নোট বাতিলের পর বিরোধীরা সোচ্চার হয়েছিল মোদীর জনপ্রিয়তা নাকি তলানিতে। অথচ ফল বেরোলে দেখা গেল 403 আসনে উত্তরপ্রদেশ বিধানসভায় এনডিএ পেয়েছিল 325টি আসন, যার মধ্যে বিজেপি একাই 312। প্রথমবার মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য। তারা সাংসদ পদে ইস্তফা দেওয়ায় 2018 সালের মার্চে গোরখপুর ও ফুলপুর লোকসভা আসনে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে হাত মিলিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। দুটি জায়গাতেই পরাজয় হয়েছিল বিজেপির। তখনও একইভাবে ঢাকঢোল পিটিয়ে কংগ্রেস প্রচার করেছিল বিজেপির পতন নাকি শুরু হয়ে গেছে। কিন্তু তারপর কি হলো? একের পর এক রাজ্য বিধানসভায় অনায়াসে ফুটেছিল পদ্মফুল। বিজেপি জয়লাভ করেছিল বিপুল জনমতে। শুধু কি তাই, উপনির্বাচনে আরো পুরনো ইতিহাস মনে করিয়েছে বিহারের বর্ষিয়ান রাজনীতিবিদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। परिणाम है उसको हम स्वीकारते हैं, लेकिन इससे किसी को बहुत खुश होने की जरूरत नहीं है। 2009 में एनडीए नीतीश कुमार के नेतृत्व में 17 सीटों पर हम बाय इलेक्शन लड़े थे, 12 सीट हार गए थे। और 2010 में 89% स्ट्राइक रेट से बिहार जीता था, इसलिए बहुत लोग खुश न हो। 2024 সালের লোকসভা নির্বাচনের পরও একইভাবে মেকি উল্লাসে মেতেছিল কংগ্রেস এবং তার সহযোগীরা। ক্ষমতার ধারে কাছে পৌঁছতে না পারলেও 10 বছর পর কংগ্রেস 100-র বেশি আসন পাওয়ায় রাহুল গান্ধীর হুম্বিতম্বি দেখার মতো ছিল।
বিজেপি একক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মোদী সরকার দুদিনে পড়ে যাবে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে মিডিয়া ও ইন্ডি জোট প্রচার চালিয়েছিল যে কংগ্রেস নাকি ক্ষমতায় আসতে চলেছে। মহারাষ্ট্র আর হরিয়ানায় তো বিজেপির বিদায় নিশ্চিত বলে ঘোষণা করে দিয়েছিল তারা, কিন্তু বাক্স খুলতেই দেখা গিয়েছিল সম্পূর্ণ উল্টো ছবি। বিরোধীদের মুখে ঝামা ঘষে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এখন নীতিন নবীনের আসনে পরাজয় দেখে বিরোধীরা আবারও সেই পুরনো দিবাস্বপ্ন দেখতে শুরু করেছে। অন্যদিকে নীতি ও আদর্শের পার্থক্যটাও কিন্তু স্পষ্ট। পরাজয়ের পর নীতিন নবীন বিনয়ের সাথে জানিয়েছেন, মানুষ আমাদের ভোট দেননি, কেন এমনটা হলো আমরা খতিয়ে দেখব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে চাননি যে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে তাই পদত্যাগ করব না। একটি উপনির্বাচনের পরাজয়কে জাতীয় রাজনীতির পরিবর্তন ভাবা কি ছাগলের ৩ নম্বর ছানার লাফালাফি নয়? রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মতুষ্টি কি তাদের আবারও মাটির কাছাকাছি আছাড় খাওয়াবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে অবশ্যই জানান। আমাদের বিশ্লেষণটি যথাযথ মনে হলে লাইক ও শেয়ার করুন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।